নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস, এরই মধ্যে জয় পরাজয়ের হিসেব কষছেন অনেকে, যার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সে নিশ্চিত তরুণ রাজনীতিকরা কেউ কেউ এবার নির্বাচিত হবেন। অনেক নির্বাচন বিশ্লেষকদের ধারণা, এবারের জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের পাশাপাশি নির্বাচনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। নির্বাচন ও ফলাফল নিয়ে প্রতি 5 বছর পর পর এমন ভোট উৎসবে মেতে ওঠার কথা ছিল বাংলাদেশের মানুষের। তবে গত আওয়ামী লীগ সরকারের সময়ে ভাটা পড়ে সেই উৎসবে। সবার মধ্যে একটাই চিন্তা ভাবনা ভর করেছিল, ভোট দিয়ে আর কি হবে। দেশের বিগত 3টি জাতীয় নির্বাচন এভাবেই একতরফাভাবে হওয়ার পর এবারের নির্বাচনে মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশের নিজের ভোট নিজে দেওয়ার এক ধরনের আশার সঞ্চার হয়েছে। কিন্তু সেই আশায়ও যেন গুড়ে বালি, কারণ ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালনে ভয় পাচ্ছে পুলিশ বাহিনীটির ধারণা। আসন্ন নির্বাচনে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমান রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মকাণ্ড কি সেই বার্তাই দিচ্ছে? না হলে পুলিশ বাহিনীর এই ভয় পাওয়ার যৌক্তিকতা কি? রাজনৈতিক দলগুলোর কাছে এই মুহূর্তে জয় না মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াটা জরুরি? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সুষ্ঠু নির্বাচন আমরা সবাই প্রত্যাশা করছি এবং একটা দীর্ঘ সময় পরে, বলা চলে একটা লম্বা সময় পর আসলে একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনে হয়তো যে সাধারণ জনগণ চিন্তা করছেন যে এবারে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে পারবো। সেই নির্বাচনে প্রভাবক হিসেবে আসলে অনেক কিছু কাজ করছে। এবারে পোস্টাল ব্যালট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জয় পরাজয়ে। সেটি একটি বড় সংখ্যা, 148টি দেশের ভোটাররা এবারে ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। সেখানে আসলে জামায়াতের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে পোস্টাল ব্যালটের আসলে যেই কাগজ ছাপা হয়েছে সেখানে আপনাদের যে দল দাঁড়িপাল্লার চিহ্নটি সবার উপরে রাখা হয়েছে। সেটিকে কি কোনোভাবে আপনি আসলে ইচ্ছাকৃতভাবে মনে করছেন? আপনাকে ধন্যবাদ। সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি আমার আলোচনার শুরুতেই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড আজকে আমাদের রাজধানীতে ঘটেছে। আমাদের একজন নেতাকে ঘরে ঢুকে, গ্রিল কেটে ঘরে ঢুকে লুটপাটও হয়েছে এবং হত্যাও করা হয়েছে। আমি এখানে শোক প্রকাশ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলবো এটা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি বলেছেন যে এবার উৎসব মুখর পরিবেশে ভোট হওয়ার কথা, আবার সাথে পুলিশের সংখ্যার কথাও এখানে এনেছেন আপনার হেডিংয়ের ভিতরে। দেখেন, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে বিগত যে 3টা নির্বাচন ছিল সেই নির্বাচনগুলোতে আওয়ামী নেতৃবৃন্দ এবং আওয়ামী গুন্ডাপান্ডার বাইরে পুলিশই একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল সরকারকে টিকায় রাখা এবং জয় করা, আওয়ামী সরকারকে, ভোটবিহীন সরকারকে। তো ওইটার পরে যে গণ অভ্যুত্থানটা হলো, জনগণের আক্রোশটা কিন্তু পুলিশের পরে ছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো এবং আচার-আচরণ ইত্যাদি অনেকগুলো কর্মসূচি দিয়ে পুলিশকে জনগণের পাশে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং এর পাশাপাশি বিজিবি এবং আর্মি পাশে থাকবে। সো দ্যাট আমি মনে করি যে পুলিশের কিছু সদস্য ভয় পেলেও এটা ট্রমার ভিতরে তারা আছে, এটাই স্বাভাবিক। তাদের মনোবলের ভিতরে ঘাটতি আছে, এটাও স্বাভাবিক। বাট সম্মিলিত বাহিনী যখন একসাথে থাকবে তখন আমি মনে করি এই বিষয়টা করা সম্ভব। আপনি যে পোস্টাল ব্যালটের কথা বলেছেন এটার জবাব নির্বাচন কমিশন দিতে পারবে যে কার কোনটা আগে থাকবে, কোন হিসাবে কোনটা আগে নিয়ে আসছেন এবং পরে নিয়ে আসছেন। এটা কি মার্কার হিসাবে নিয়ে আসছেন না আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ক্রমধারা হিসাবে নিয়ে আসছেন, সেই উত্তর তাদেরকেই দিতে হবে। এটার উত্তর তো আমি দিতে পারবো না, এটা নির্বাচন কমিশনকে দিতে হবে। তাহলে বিএনপি আসলে যে অভিযোগ করছে, বিএনপির অভিযোগের উত্তরও নির্বাচন কমিশন দিবে, কারণ এটা তো জামাত এটা ছাপায় নাই, এটা জামাতের দায়িত্বও না, তাই না? কাজেই আমি মনে করি না যে কারটা আগে থাকলো আর পরে থাকলো এটা ইম্পর্টেন্ট বিষয় না। আমি যাকে ভোট দিব আমি তার সেই মার্কাটা যেখানেই থাকুক না কেন, এটা সামনে থাকুক আর মাঝখানে থাকুক আর সর্বশেষ থাকুক, এটা তো সেখানে হবে। আমি একবার পরীক্ষা কেন্দ্রে, আমি বরাবরই পরীক্ষা কেন্দ্রে সামনে পরীক্ষা দিতে পছন্দ করতাম।
তো একবার দেখলাম যে আমার সিট সবার পিছনে চলে গেছে, কিন্তু এই পিছনের ছেলেটাই আমি হায়েস্ট নাম্বার পেয়ে পাশ করেছি। কাজেই প্রথমে আছে না পিছনে আছে, নট ফ্যাক্ট দ্যাট। আমি কাকে ভালোবাসি, কোন আদর্শ ভালোবাসি, কোনটা লালন করি, সেটাকেই আমি দিব, তার অবস্থান যেখানেই হোক না কেন। জি, এটাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় নির্বাচন নিয়ে আসলে অনেক আলোচনা চলছে এই সময়টাতে। এই পোস্টাল ব্যালটে যে ভোটটা আমরা দেখতে যাচ্ছি, সেই ভোটটি একটা বড় রকমের সমীকরণ পাল্টে দেওয়ার সুযোগ আছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। খামাখায় আর কি এইসব বিতর্কের মধ্যে কেন ঢুকতেছে নির্বাচন কমিশন? তো বিএনপি তো সঠিক জায়গায় হাত দিয়েছে, কেন এটা করতে গেছে তারা? পুরা নির্বাচনটাকে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। আমরা বলছি না, প্রকাশ্যে অপ্রকাশ্যে অনেকেই চাচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা যেন না হয়। প্রথম থেকে বলছে যে বাংলাদেশে কয়েক বছরের মধ্যে নির্বাচনেই হবে না, তারপর বলছে সরকার কোনো নির্বাচনেই দেবে না। আমরা বলছি ডিসেম্বরের মধ্যে দিতে হবে। যাই হোক, শাসক শুভবুদ্ধির উদয় হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। এখনও কেউ কেউ বলে যে আসলে হবে আমাদের মধ্যেই। অনেক বুদ্ধিজীবীরা এইসব কথাবার্তা বলে আর কি, ওই গ্রামের বাক্যের মতো আর কি। ওই ছেলে লেখাপড়া করতেছে, পাশ করতে পারবে না, পাশ করলে চাকরি পাবে না, চাকরি পেলে বিয়ে করতে পারবে না। এখন তো সব কিছু হয়ে যাচ্ছে। এর মধ্যে এই ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড কেন করবে নির্বাচন কমিশন? এটা জবাব তো তাকে দিতে হবে। তাহলে কি আসলে আপনিও মনে করছেন নির্বাচন কমিশন কি তাহলে কোনো রাজনৈতিক দলের জন্য এই কাজটা আমি করেছে? সেটা এই মুহূর্তে বলবো না। আমি মনে করি ফেয়ার ফ্রি ইলেকশন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে শত্রুতা মনোভাব দেখছি না। প্রতিপক্ষ, তারা একের প্রতিপক্ষ অংশগ্রহণ করছে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবারে আসলে নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রায় 15,33,682 জন, অর্থাৎ বেশ যদি আমরা তাকাই একটা বড় সংখ্যা সেটি। প্রবাসীদের এই ভোটটা আসলে জয় পরাজয় সামনে নির্বাচন একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কোনো আসনে তো অবশ্যই আসবে, মার্জিন কম হবে। সব জায়গায় তো বড় মার্জিন হয় না, স্বল্প সংখ্যকীয় তো হয়। তো আমার ভাই যেটা বলছে এটা নির্বাচন কমিশনেরই দায়িত্ব, এবং কোনো দলেই চাইবে না শেষ মুহূর্তে এসে কতগুলো বিতর্ক সৃষ্টি করা। না, এটা যদি ধানের শীষ থাকতো আগে তাহলে কি বলতো? না, হইতে পারে, হতে পারতো, কিন্তু ওই ব্যাখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে। দিলেই তো হয় যে এই কারণে যে অ্যালফাবেটিক্যালি দিছি বা মার্ক অনুযায়ী দিছি, কিছু একটা বলবে তো। সেটা আমরা দেখি কালকে কি বলে। তো আমার কথা হচ্ছে নির্বাচন ইস্যুতে কোনো ধরনের বিতর্ক যেন আমরা সৃষ্টি না করি। আমি তো মনে করি মোটামুটি প্রায় সকল রাজনৈতিক দল, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করতে, এবং ক্যান্ডিডেট দেখেছেন নির্বাচন কমিশনে যে প্রত্যেক দিন প্রার্থীটা ফেরত পাচ্ছে, এটাও তো একটা উৎসবের মতো হয়ে গেছে। অতীত আমরা তো দেখেছি নির্বাচন কমিশনে গিয়েও কোনো রিলিফ পায় নাই, হাইকোর্টে গিয়ে পর্যন্ত রিলিফ পায় নাই। হ্যাঁ, আমাদের কত ডজন ডজন প্রার্থীটা বাতিল করে দিয়েছে। এইসব ঘটনা তো আমরা দেখেছি। কিন্তু আমি নির্বাচন কমিশনকে এই ব্যাপারে ধন্যবাদ দেব। কিন্তু আপনি যখন উৎসবের কথা বলছেন, একই সময় সুজনের সংলাপে আজকে সুজন বলেছে যে ভোটের আমেজ না থাকা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। না, এখন যদি কেউ অন্ধ থাকে, আমি তো ভোটের আমেজ সব জায়গায় দেখছি যে আমার দুই পাশে দুইজন প্রার্থী আছে, সাংঘাতিক অবস্থা। ঢাকা 10 আমার এলাকা, আবার ঢাকা 6 আমি প্রার্থী ছিলাম। তো এই দুজন তো মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে, মানে দুইটাই আপনার এলাকা। তাদের তো উৎসাহ উদ্দীপনা আমি দেখেছি। আমি দুজনের সাথে কথা বলে দেখলাম কেউ বসে নাই, খামাখাই ওই এসি রুমে বসে এসব কথা বলা হবে না। আমি এর আগেও বলেছি যে যখন কেউ পোস্টার মারে নাই, তখন জামাত সারা বাংলাদেশে পোস্টার লাগিয়ে দিয়েছে, হাটে বাজারে। সে কথা আপনাদের এখানে বলে গেছি আমি কয়েকবার। তো এখন বিএনপিও নেমেছে। আমরা খুবই আশাবাদী যে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন বাংলাদেশে হবে, এবং ভবিষ্যতে সব নির্বাচন এই ধরনের প্রতিযোগিতামূলক হবে, গ্রহণযোগ্য হবে আমি মনে করি। সুতরাং এখানে কোনো ওই দাড়ি কমা দিয়ে কোনো কথা বলা আর কোনো সুযোগ নেই। জি, শেখ রবিউল আলম, প্রধান উপদেষ্টা বলেছেন এবারে নির্বাচনে যারা তরুণ আছেন, তরুণ রাজনীতিক আছেন, তারা কেউ কেউ নির্বাচিত হবেন, সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন, এবং সেই প্রত্যাশা জায়গাটি আসলে খুব একটা ভুল নয়। আমরা তো তরুণদেরকে সামনে এগিয়ে আসতে দেখলাম। বিএনপি কি ভাবছে, বিএনপির সাথে নানানভাবে আমরা দেখছি তরুণদেরকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে আসার বিএনপিও চেষ্টা করেছে। কিন্তু আবার যে পোস্টাল ব্যালটের কথা আপনি বলছেন, সেখানে বিএনপির যে অভিযোগ আছে যে জামায়াতের যে প্রতীক সেটিকে সামনে রাখা হয়েছে, সে কারণে আপনারা আবার কোথাও না কোথাও গিয়ে এই নির্বাচনে এগিয়ে যাওয়া নিয়ে, পিছিয়ে যাওয়া নিয়ে চিন্তিত কিনা? ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তরুণ রাজনীতিকদের তিনি নেতৃত্বে দেখতে চান। তরুণদের প্রতি ওনার সবসময় একটা আপনার দুর্বলতা আছেন। তরুণদেরকে উনি ভালোবাসেন, তরুণরা
রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক, দায়িত্বশীল হোক, সংগ্রামী থাকুক, রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকুক, এটা ওনার চাওয়া। এটা আমাদেরও চাওয়া, সব মানুষেরই চাওয়া। কারণ তরুণরা যেভাবে ধারণ করতে জানেন, যেভাবে ভূমিকা রাখতে জানেন, এবং তারা যেভাবে বিদ্যমান পরিস্থিতি এবং সম্ভাব্য পরিস্থিতির পার্থক্যটা বোঝেন, সেটা তো আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় কাজে লাগানো দরকার। জনগণের প্রতিনিধিত্ব করতে পারলে আরও বেশি জোরালো হয়, আরও বেশি স্বচ্ছতা আসে, আরও বেশি যুগ উপযোগী হয়। তো সেখান থেকে উনি আশা রাখছেন, এবং আমরাও মনে করি যে তরুণদেরকে ভোটাররা সমর্থন জানিয়ে রায় প্রদান করে আগামী দিনে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেবেন। এটা ইতিবাচক। যদি আপনি এভাবে বলেন যে জামাতের দাঁড়িপাল্লা মার্কাটা আপনার পোস্টাল ব্যালটে সবার উপরে আছে, আমার মনে হয়, আমি জানি না নির্বাচন কমিশন কি ব্যাখ্যা দেবে, ব্যাখ্যা তো তারা একটা দিবেই, ব্যাখ্যা তাদের কাছে আছেই, কিন্তু বিতর্কে এড়ানো যেত যদি উপরে সবগুলি ধরেন প্রতিদ্বন্দ্বী দল, যেগুলি প্রধান দল আছে, তাদেরটা যদি একই লাইনে থাকতো, অথবা যদি মাঝে রাখতেন সবগুলি, যদি কাছাকাছি জায়গায় রাখতেন, অথবা যদি শেষে রাখতেন সবগুলি যদি একই বরাবর থাকতো, তাহলে আমাদের দেশে তো একটা সন্দেহপ্রবণতা কাজ করে, এটা জানেন। রাজনীতি উত্তেজনা আছে, কেউ ওখানে ফেভার পাচ্ছে কিনা, আমি বঞ্চিত হচ্ছি কিনা, এই আতঙ্ক এই জাতির মধ্যে সবসময় আছে। প্রধান উপদেষ্টা সেটা হলে আরো বেশি স্বচ্ছ হতো। আসলে নির্বাচনে এগিয়ে যাওয়ার কথা বলছেন, সেই একই সময় তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি, তারা এবার জামায়াত ইসলামীর সাথে জোট করেছেন। আবার তারা অভিযোগ করছেন যে কোথাও না কোথাও গিয়ে নানান কৌশলে আপনারা, অর্থাৎ বিএনপি, গণভোটের ন্যায়ের পক্ষে প্রচার চালাচ্ছে। এই একটা জিনিস হচ্ছে কি, এই তরুণদের অথবা অন্য যারা আছে, এদের আর শুভ বুদ্ধির উদয় হলো না, এরা আর জরাজীর্ণ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারলো না। বিএনপির মহাসচিব বলছে আমাদের অবস্থান হ্যাঁ। আজকে নজরুল ইসলাম খান স্ট্যান্ডিং কমিটি তিনি বলেছেন আমরা হায়ের জন্য জোরালো অবস্থান নিয়েছি, আমরা জুলাই ঘোষণাপত্রে একমত হলাম, জুলাই সনদ চূড়ান্ত করলাম, একমত হলাম। তারপর হচ্ছে সংবিধানে যেভাবে যুক্ত হওয়ার জন্য এই যে গণভোট, সে ব্যাপারে একমত হলাম। আমরা না পক্ষে প্রচার কেন চালাবো? যারা রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না, সংস্কার ভিতরে চাচ্ছে না, যে কোনো মূল্যে ক্ষমতার অংশ হতে চাচ্ছে, তারা এসব অপকৌশলের কথা বলছে। জোরালো অবস্থান বিএনপি হাকে জয়যুক্ত করানোর জন্য, এবং বিএনপির সব প্রার্থীরা সেই জন্য কাজ করছে। বিএনপির কেন্দ্র থেকে বলা হচ্ছে, তারপর কেন এই কথা আসবে বলেন তো? খুব আপত্তিকর ব্যাপার। এই যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, অপরাজনীতি। যত জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তত বিএনপির উপর দায় চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে। যত পরাজয় নিশ্চিত হচ্ছে, তত বিএনপির উপর একটা দায় চাপিয়ে নিজেদের সমর্থন আদায় করা যায় কিনা, এই কৌশলে তাহলে এনসিপি এবং জামায়াত একসাথে কাজ করছে বলে কি আমি সে দায় দিতে চাই না। এনসিপি তাদের জোটের স্বার্থে জামাতের সাথে ঐক্য করেছে, জামাতও মনে করেছে তাদের ক্ষমতায় আরও বেশি শক্তিশালী সম্ভাবনা তৈরি করার জন্য তারা ঐক্য করেছে, সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি হানা বিভক্ত করতে চান, এটা খুবই আপত্তিকর। বাংলাদেশের সংস্কার এবং সংবিধানে এই যে মৌলিক যে জায়গাগুলি আমরা পরিবর্তনের কথা বলছি, এটা বিএনপির চেয়ে বেশি কেউ চায় না, আর বিএনপির চেয়ে বেশি কেউ দরদ না। অর্থাৎ বিএনপি না ভোট বলতে পারে, আমার কাছে মানে হয় কি, মেজাজটারও ঠিক রাখা যায় না ইদানিং যা হয়। মহাসচিব বলছেন, পার্টির স্ট্যান্ডিং কমিটি বলছেন, আমাদের ডেকে নির্দেশ দেওয়া হয়েছে হাফ হাফ প্রচারণা করার জন্য। তারপর যদি একটা গোষ্ঠী এরকমভাবে কথা বলে, এই বিভ্রান্ত ছড়ানো, এটা অপরাজনীতি নয়, অপকৌশল নয়? তাহলে কি এখানে আপনি মনে করছেন এই জায়গাটিতেও কোনো না কোনোভাবে আমরা যে আশঙ্কা করছি, সুষ্ঠু নির্বাচনে কোথাও না কোথাও কেউ না কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে, এগুলোও কি এক ধরনের বাধা কিনা? সেই বাধাগুলো ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, যেহেতু এনসিপি এবং জামায়াত এই নির্বাচনী কৌশলের জন্য একজোট হয়েছে, আপনারা আসলে এর বিরুদ্ধে এনসিপি জামাতের সাথে আরো আছে, কিন্তু আপনি খালি এনসিপি আর জামাত বলতেছেন। হ্যাঁ, আপনারা 12 দল মিলে এক হয়েছে। হ্যাঁ তাই তো, আপনি সেগুলো সহ বলেন। এনসিপির যে বক্তব্য আছে, সেই বক্তব্যকে আসলে আপনারা খণ্ডানোর চেষ্টা করেছেন কি? শোনেন, আমরা আসন সমঝোতায় এসেছি। এক, যার যার দলীয় স্ট্যান্ড আছে, দলীয় স্ট্যান্ড নিয়ে প্রত্যেকটা দল তার অবস্থানগত বক্তব্য দিতে পারে। এনসিপির বক্তব্য জামাতের বক্তব্য না, জামাতের বক্তব্য এনসিপির বক্তব্য না, এটা বুঝতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যখন একসাথে মিলে সংবাদ সম্মেলন করে আসন সমঝোতার বিষয়ে বক্তব্য দেওয়া হবে এক মঞ্চে বসে, সেটা অবশ্যই আমাদের একটা স্ট্যান্ড থেকে, সমঝোতার স্ট্যান্ড থেকে সেই বক্তব্যটা হবে। কাজেই প্রত্যেকের তার রাজনৈতিক মার্কা আলাদা, এখানে তার আদর্শ আলাদা, তার ফিলোসফি আলাদা, সেই জায়গা থেকে সে কি বক্তব্য দিবে বা সেই বক্তব্য নিয়ে আমরা ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আপনাদের এই কৌশল। ক্ষমতার কাছাকাছি কেন? এটা তো ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আমরা তো আরও দেখলাম যে অনেকগুলো দল তাদের দলীয় প্রতীক বিসর্জন দিয়ে
একটা দলের ভিতরে জয়েন করে ফেললো। এরপরেও এর নানাভাবে চেয়ে আর বড় নির্বাচনে কোথাও না কিছু কোথাও তো হতে বাধা পারে না। আমরা দেখতে পাচ্ছি এবং দ্বিতীয়, আমাকে আরেকটু বলতে দেন, আমি প্রশ্ন বিরতি তো থেকে করলেন। ফিরে আপনার কাছে আচ্ছা, আসি, একটা বিরতির ঠিক সময় আছে। হয়েছে। জি25 প্রাতিনিধিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাতিনিধিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পোস্টাল ব্যালট নিয়ে যেমন অনেক আলোচনা আছে, তেমনি জামায়াতের অনেক নেতাদেরকে আমরা বলতে শুনেছি এটাও আসলে তাদের এক ধরনের কৌশল, এবং পোস্টাল পদ্ধতিতে প্রবাসীরা যদি ভোট দেন সেক্ষেত্রে জামাত আসলে এগিয়ে যাবে, সেই কৌশলেই তারা এগোনোর চেষ্টা করছেন। না, জামাতের কৌশল একটা কেন, আমি তো শত কৌশল দেখছি, কৌশলের কোনো শেষ নাই। জামাত যা এত কৌশলী এই প্রথমবার আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তারা তো সব কিছুর মধ্যে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করতেছে। এই যে উনি বলল যে শুধু এনসিপি কেন, আরও দল আছে, তো দল তো থাকতেই পারে, তাই না? প্রথমে 8 দল, এখন 11 দল। আজকে একটা প্রোগ্রামে আমিও ছিলাম, সেখানে তো মঞ্জুর সাহেব মাপ চাইছে জামাতের সাথে ঐক্য করে, হ্যাঁ, পাবলিকলি মাপ চাইছে যে আমাদেরকে মাফ করে দেন। তো এগুলো জামাত যতই কৌশল করুক, শেষ পর্যন্ত কোনো কৌশলে কাজ হবে না। জনগণ জামাতকে গ্রহণ করবে কি না, কতটুকু গ্রহণ করবে, সেটা জনগণের উপর ছেড়ে দেন। আমি এর বেশি কিছু বলতে চাই না। তারা নির্বাচিত হয়ে প্রতিনিধিত্বমূলক একটি সরকার হোক বা সংসদ হোক, সেখানে আমরা দেখব তাদের ভূমিকা। এখন তো অনেক কথাই বলবে। আবার এখন জামাত এখন প্রবাসীদের এখন এই ভোটগুলো জামাত পাওয়ার যে জন্য নানা ক্ষমতার রকম মোহে বক্তব্য দিচ্ছে। ক্ষমতার মোহে এত ধরনের বক্তব্য দেবে, জি। সকালে এক ধরনের, দুপুরে একটা, বিকালে আরেক ধরনের। আমি তো কিন্তু ক্ষমতায় যারা খুব কাছাকাছি, ক্ষমতা নির্বাচনের খুব কাছে, না না, কাছাকাছি না, ওনারা কাছাকাছি করার জন্য লম্বজম্ব করতেছে যে আমরা খুব কাছাকাছি এসে গেছি। এত সহজ না বাংলাদেশের ভোটারদের মন গলানো। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, এই তারা অংশ হয়তো সম্পর্কে তাদের আমার এই পেছনে ধরনের হয়তো অনেক বক্তব্য শক্তি কেন? আছে, এভাবে অর্থ আছে, হ্যাঁ, তারপরে মিডল ইস্টের টাকা আছে, কত কিছু তো আছে। অনেকেই নাকি যায় বাইরে গিয়ে টাকা পয়সা নিয়ে আসে। তো এটার ভাগ তো আমার ভাইও হয়তো পাবে, উনি স্বাভাবিক এটা। দাদা পাইছেন নাকি কখনো? না, আমরা কখনো পাই নাই। শোনেন, তো এখন জামাত খুব কমফোর্টেবলি ইলেকশন করবে টাকা পয়সার দিক থেকে, এবং ভোটারদেরকে নানানভাবে তারা কি বলবো উপটোকন দেবে। সেই প্রচারণার একটি অংশ কিন্তু বেশ ভাইরাল হয়েছে। জামাতের নেতারা বলেছিলেন যে প্রবাসীদের আসলে কেউ যদি মারা যান সেক্ষেত্রে তাদের লাশ বিনা খরচে নিয়ে আসতে জামাতের অনেক কথাই বলবো, এটা তো অনেক আগের অঙ্গীকার জামাতের। ওনারা এগুলো বলতেই থাকবে। ওনারা কেন ডক্টর মোহাম্মদ আব্দুল বহু মান্নান? আগে অঙ্গীকার। আচ্ছা দেখেন, আপনার তো বলে যাচ্ছেন, এখন তো দুইজন একদিকে বলতেছেন আমি একা, আমার একটু সময় বেশি দিয়ে। হ্যাঁ, তো এক নাম্বার কথা হচ্ছে যে জামাতের লোকজন কিন্তু এতকাল ধানের শীষেই ভোট দিছে। বেশিরভাগ টাইমে জামাতের লোকরা ধানের শীষেই ভোট দিছে। 96 ছাড়া আপনি যদি হিসাব করেন, এই জামাতের হাজার হাজার নেতাকর্মীরা ধানের শীষে। জামাত তো আওয়ামী লীগের সাথেও নির্বাচন করেছে। না, আওয়ামী লীগের সাথে নির্বাচন করি নাই আমরা, আওয়ামী লীগের সাথে আলাদা হয়ে আমরা 300 সিটে 96-এ নির্বাচন করেছি। বাট বাকি সময়গুলোতে জামাতের ভোট নিয়েই, জামাতের সহযোগিতা নিয়েই কিন্তু বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। আমরা একাকার ছিলাম, এখন একটু আলাদা হয়েছি। এখন মাঝে মাঝে মনে হচ্ছে যে ক্ষমতা তো এসে গেছিলো, কিন্তু চ্যালেঞ্জে পড়ে গেলাম, কেন ক্ষমতা মনে হয় চলে যাচ্ছে। এই জন্য একটু দাদাও কষ্ট পাচ্ছেন, অন্যরাও কষ্ট পাচ্ছেন। আরেকটা জিনিস দেখেন যে 5 কোটি কিন্তু আমাদের প্রায় তরুণ ভোটার আছে, তারা কিন্তু তাদের যে স্ট্যান্ড, এটাকে ভয় পাওয়াচ্ছে। এবং আমি আজকে এখানে অত্যন্ত নিন্দনীয় ভাষায় বলতে চাই যে বাংলাদেশের নির্বাচন কমিশন, ছাত্র সংবাদ, স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন বন্ধ করে দিয়েছে। এটা গণতন্ত্রের পথে বাংলাদেশকে, না না, অন্য যে কোনো, তাহলে কয়েকদিন আগেই তো আরেকটা হয়ে গেল, ওটা কেন বন্ধ থাকলো না? এটা তো তফসিল ঘোষণার পরেই বলে দেওয়া দরকার ছিল যে তফসিল ঘোষণার পরে অন্য কোনো নির্বাচন হতে পারবে না। আপনি একটা নির্বাচনের তারিখ, রেজাল্ট, মানে ভোট দেওয়ার টাইম এসে গেছে, এখন এটা বলতে পারেন না। 2 নম্বর হচ্ছে হা বা না ভোট নিয়ে আমি কোনো স্ট্যান্ড নিতে চাই না, তবে আমি মনে করি যে জাইমা রহমানের ফেসবুক পেজে এ ব্যাপারে কিছু ক্লু থাকার কারণে জনগণের ভিতরে একটা সন্দেহ তৈরি হয়েছে যে বিএনপি কি তাহলে না ভোটের দিকে যাবে। কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব, তারা তাদের অবস্থান ক্লিয়ার করেছেন। আমরা আশাবাদী এই অবস্থানই তাদের তৃণমূল পর্যায়ে থাকবে। এরপরে তাদের সাথে অ্যালাইনমেন্টে থাকা নুরুল হক নূর বলেছেন যে ঘোষণা বাকি, আমরা এসে গেছি।
তো এটার দ্বারা কি এরকম অনেক বক্তব্য তো জামায়াতের নেতারাও দিয়েছেন, আপনারা এটাও বলেছেন প্রশাসন আপনাদের কথায় উঠবে, আপনাদের কথায় বসবে। করতে বলছি না, এটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। আমি বলছি যে নুরুল হক আমি নূর সেটার কি উত্তরও এটা দেইনি, এটা মানে কি বলতে জামায়াতের পারেন? নেতারাও তো এটা এরকম তো বক্তব্য নুরুল হক রাখেন। নূর বলতে পারেন না যে ঘোষণা বাকি আর সব হয়ে গেছে। এটা তো জনগণকে উনি মানে এক ধরনের ধোঁকা দিচ্ছেন। তাহলে নির্বাচন কমিশন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন যে এই প্রবাসীদের ভোট অধিকারের জন্য জামাত কিন্তু লড়াই করেছে, অনেক লড়াই করেছে এবং সারা পৃথিবীর মানুষরা জানে। আপনি একটা ভুল কথা বলেছেন, 148টা দেশের জনগণ ভোট দিচ্ছে না, 148টা দেশের প্রবাসীরা ভোট দিচ্ছে। আমার দেশের জনগণ তারা ভোট দিচ্ছে যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের এই জুলাই গণ অভ্যুত্থানে বড় অবদান আছে, যারা রেমিটেন্স শাটডাউন করে এই জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে, তাদের এই ভোট অধিকার বাংলাদেশে এটা ইতিহাস তৈরি হচ্ছে। এবং আমি ওয়েলকাম করছি ওই সমস্ত প্রবাসী যারা জেল খেটেছেন এবং কিছুদিন আগে দুবাই থেকে তারা জেলখানা থেকে মুক্তিও পেয়েছেন। সেটাকেই জামাত তাহলে এবারে নির্বাচনের সবচেয়ে বড় স্ট্যান্ড বলে মনে করছি। না, আমি জামাতের এটাও একটা স্ট্যান্ড যে জামাত প্রবাসীদের জন্য কাজ করছে এবং করবে, আর তাদের ভোট অধিকারের জন্য লড়াই করেছে, তরুণদের পক্ষে থাকার চেষ্টা করেছে। তো তরুণ এবং প্রবাসীরা তো ভোটে একটা বড় বারবার ফ্যাক্টর হবে। তরুণদের পক্ষে থাকার কথা বলছেন, এনসিপি কেও দলে ভিড়িয়েছেন, কিন্তু যখন এনসিপির নেতাদের বক্তব্য আসছে তখন সেটিকে আবার আপনারা আলাদা না, একটা দলীয় বক্তব্য আর একটা হচ্ছে বক্তব্য, দুটাকে আপনি এক করে নিতে পারেন না। শেখ রবিউল আলম, জামাত ধানের শীষে দীর্ঘদিন ভোট দিয়েছে, এখন রাজনৈতিক কারণে তারা আপনাদের থেকে আলাদা হয়েছে এবং সেই জায়গাটিতে আসলে তারা তাদের মতন করে কৌশল করছেন। সেখানে বিএনপি হেরে যাবে, ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে দেখেই এখন বিএনপির এই অবস্থা কিনা? চেষ্টা করে দেখুক না, জনগণ সিদ্ধান্ত নিক। সে 12 তারিখেই ফয়সালা হ্যাঁ, সেটা তো ফয়সালা হয়েই যাবে, এটা তো ভোটের মাধ্যমেই ফয়সালা হবে। প্রবাসীদের জন্য জামাত কাজ করেন, আর বিএনপি কি করেন? এই যে বিদেশে যে আমাদের প্রবাসীরা যায়, এটা প্রতিষ্ঠিত করেছিল কে, শুরু করেছিল কার আমলে? এই যে আমাদের রেমিটেন্স আসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথমে বাংলাদেশ থেকে প্রবাসীদের এই যে দেশের বাইরে শ্রমিক এবং বিভিন্ন স্কিল্ড ম্যান পাওয়ার পাঠিয়ে প্রথমেই তো বাংলাদেশে তিনি করেছিলেন। তো সেই কৃতজ্ঞতা প্রবাসীদের আছে না? এই প্রবাসীদের জন্য বিএনপি সবসময় দরদি হয়ে কাজ করেছে না? আজকে যারা প্রবাসী ওখানে যে প্রতিষ্ঠিত হয়েছেন, বিএনপি 17 বছর দমন পীড়নের ফলে আওয়ামী লীগের বিএনপি নেতাকর্মীরা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছেন না? সেখানে গিয়ে তারা প্রতিষ্ঠিত হচ্ছেন না? সেখানে গিয়ে এই আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসীরা যারা নেতৃত্ব দিয়েছে তারা অনেকে বিএনপির সাথে যুক্ত না? জামাত ইসলামের একটা ব্যাপার আছে, কোথাও কোনো স্টেক হোল্ডার পেলে ওটা ওনাদের মতো করে দাবি করতে শুরু করেন, আর হচ্ছে অন্যের উপর দায় চাপাতে শুরু করেন। একটা গোষ্ঠী বাংলাদেশ হয়েছে, এই যে মন গড়া কথা, না ভোট চাচ্ছে বিএনপি, হা ভোটের পক্ষে আমরা না, আমরা এই হা প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করছি। অন্যদের কোথায় ভূমিকা আছে একটু বলেন তো আপনি? না, আপনার এই হায়ের পক্ষে কে কোথায় প্রচার করোনা করছে? কোন দলের শীর্ষ পর্যায় থেকে এখনো পর্যন্ত স্ট্যান্ড নেওয়া হয়েছে আমাদের মতো? এনসিপির নেতারা আজকে করেছেন এবং সেখানে আজকে করেছেন, আর আমরা তো সেটা আরো এক সপ্তাহ আগে করেছি। আমাদের মহাসচিব আরো এক সপ্তাহ আগে বলেছে। জি, আমি একটু যুক্ত করি তাহলে এই কথাটা যেহেতু এসছে। এনসিপি নেতা নাহিদ ইসলাম আজকে বলেছেন যে একটি দল এখন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসব বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে, কিন্তু কার্ডের বিনিময়ে যে টাকা দেবে সেই টাকা কোত্থেকে আসবে তা বলছে না, শুধু খরচ করবে সেটা বলছে। এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবেন, আর দলীয়করণ হবে, দুর্নীতি হবে, স্বজনপ্রীতি হবে। কার্ড দেওয়ার আগেই নাহিদ ইসলামের গোত্রদাহ শুরু হয়ে গিয়েছে। নাহিদ ইসলামরা জনগণের জন্য কি নিয়ে যেতে পারেন একটু বলেন না? বিএনপির ভৎসনা করা ছাড়া, আর ত্রুটি খুঁজতে ছাড়া, অথবা বিএনপির প্রতি সন্দেহ পোষণ করা ছাড়া ওনাদের কোনো রাজনীতি আছেন নাকি? উন্ডা কি বলেছেন? উন্ডা বলেছেন উন্ডাই একমাত্র হচ্ছে সংস্কার চান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, জনগণ ওনাদের সাথে আছে, সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, উন্ডাই শুদ্ধ। কিছুদিন আগে বলছে 300 আসনে তারা জয়ী হবেন এবং সরকার গঠন করবেন, 6 মাস আগে। আজ থেকে 3 মাস আগে বলছেন না 150 আসনে তাদের জয় নিশ্চিত, তারা বলেছেন। এখন প্রার্থী দিচ্ছেন 30 আসনে, যিনি 300 আসনে জয় করবেন তিনি প্রার্থী দিতে পারছেন মাত্র 30 আসনে, তলানিতে অবস্থান। আবার জামাতের সাথে তাদের যেভাবে আসন ভাগাভাগি হচ্ছে, সেই আসনে কখনো জামাত নিজেরাও কখনো জয়ী হয়নি, তাদের ইতিহাসে নেই তারা এতগুলো আসন কখনো বাংলাদেশের জাতীয় নির্বাচনে পেয়েছে। সেটা আমি নেতিবাচকভাবে দেখছি না। সমঝোতা করে জামাত তো চাইবেন যা বুঝাই দিতে পারেন, জামাত তো সেই রাজনৈতিক দল যা বুঝিয়ে দিতে পারেন, আর তারা আবার তার মধ্যে থেকে সুবিধা খুঁজতে চাইবেন, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। কারণ জোটের রাজনীতি, সমঝোতার রাজনীতি, আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠিত। সেই জায়গাটা থেকে তাহলে বিএনপি ভয় পাচ্ছে কিনা? যে অভিযোগ করছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান যে আপনারা ক্ষমতার খুব কাছাকাছি চলে গেছেন ভেবেছিলেন, এখন দেখছেন যে ক্ষমতা খুব একটা কাছাকাছি। আরে ভাই, আর আছে কয়দিন? 28 দিন দেখতে তো পাবেন। সমস্যাকে এত কত দাও কেন? কয়েকদিন আগে আমি মান্নার ভাইয়ের সাথে দেখছি,
নির্বাচন কমিশনকে তুলোধনা করলেন, ওনাদের 3 জন নাকি বাতিল হয়েছে এই কারণে। আর যখন আপিলে ফিরে পেয়ে গেছেন নির্বাচন কমিশন, গুড, ভেরি গুড। নো, আরো বাতিল করছে। আমার একই বক্তব্যটা অপরাধে। হচ্ছে এইভাবে আস্থা না রেখে, জনগণের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি আস্থা না রেখে, এবং অন্য বড় রাজনৈতিক দল, জনপ্রিয় দলকে শ্রদ্ধায় না রেখে, সম্মানের জায়গা না রেখে যারা ভৎসনা করে তারা রাজনীতি করে না, তারা যে কোনো মূল্যে ক্ষমতায় চায়। আর যারা যে কোনো মূল্যে ক্ষমতায় চায়, আমি আবারও বলছি, তারা হচ্ছে, তাদের রাজনীতি জনবান্ধব হয় না, জনগণের সুখকর না। আবার যে কথা একটা একটু বলতে চাই, যিনি প্রধান উপদেষ্টার কথা বলেছেন, তিনি তরুণ মানে বুঝিয়েছেন সব দলের তরুণ। তিনি কোনো বিশেষ দলকে তরুণের দায়িত্ব দেন নেই। কিন্তু আমাদের মধ্যে সমস্যা আছে, রাষ্ট্রের সব তরুণদের একটা বিশেষ দল তাদের মালিকানা হিসেবে দাবি করে। বিএনপিতে তরুণ প্রার্থী অনেক, এবং তরুণরাই বিএনপিকে সমৃদ্ধ করছে প্রতিনিয়ত, এবং আগামীতেও বিএনপির রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনা জনরায়ের ভিত্তিতে হলে সেটা হবে তারুণ্য। আবার এই যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে পাল্টাপাল্টি অভিযোগ, সেই রাজনৈতিক দলগুলো এবারে জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করবে এবং সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে, এই কথা বলছে খোদ পুলিশ। অর্থাৎ প্রশাসনের যদি এই ভয় থাকে, সেই পুলিশ আসলে সামনে নির্বাচনে কতখানি আমাদেরকে আস্থা জায়গায় রাখতে পারবে, সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন থেকে গেল। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই প্রশ্নটি আপনার কাছে রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। জিপ্রিত ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপ্রিত ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পুলিশ যখন বলছে রাজনৈতিক দলগুলো জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগ করবে এবং সেখানে পুলিশ নিজেরাই আসলে ভীত, তারা আসলে দায়িত্ব পালনেও ভয় পাচ্ছে, সেই কথাও তারা বলছে, না না, কিভাবে সম্ভব? মিসলিডিং বক্তব্য দিচ্ছে তারা। আমি তো এরকম কোনো আশঙ্কা দেখছি না। আমাদের মধ্যে কি এখন মারামারি শুরু হয়ে গেছে প্রার্থীদের মধ্যে, কোথাও নেতাকর্মীদের মধ্যে? এই পুলিশরা সব সময় দেখি একটা নেগেটিভ কথা বলে। আমি তো বলবো যে ভাই, আপনারা এখনও বোধহয় ঠিকঠাক হন নাই। এখন জনগণের অবস্থাটা বুঝেন, তারা কি চায়। এসব কথা বলে আমাদের মধ্যে বিভেদ কেন সৃষ্টি করতেছেন? তার মানে কি, আপনাদের ভূত তো এখন আমরা নামাইতে পারি নাই। যেখানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পর্যায়ে, সেনাবাহিনী থেকে শুরু করে সবাই বলছে এই নির্বাচনকে সফলভাবে ওঠানোর দায়িত্ব আমাদের, আমরা করব। অতীতে করতে পারি না, এবার আমরা করে দেখাবো। আপনি সেখানে থাকেন। এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেন না। আজকে জামাতের একজন নেতাকে হত্যাকাণ্ডের শিকার হতে হইল, এর আগে বিএনপির একজন নেতাকে হত্যাকাণ্ডের শিকার সারা দেশে হচ্ছে। আবার আইনশৃঙ্খলা বাহিনী চুয়াডাঙ্গা বিএনপির এক নেতাকে মেরে ফেললো। তো এইসব ব্যাপারে আপনারা একটু সিরিয়াস হন, জনগণের মধ্যে স্বস্তিটা আনেন। আমি ভোটের ব্যাপারে কোনো অস্বস্তি দেখছি না, কিন্তু আইনশৃঙ্খলার যে অবনতি করানোর ক্ষেত্রে কিছু কিছু অপশক্তি এখানে মাঠে সক্রিয় আছে, তাদের ব্যাপারে একটা কঠিন মেসেজ দেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। আর সব কিছু আপনারা ঝুলাই রাখেন কেন? হাতির বিষয়টা অবশেষে আপনারা চার্জশিট দিয়েছেন, তো অন্যান্য হত্যাকাণ্ডগুলো দিতে হবে। তা আমরা তো চাইবো যে সাগর রুনি হত্যাকাণ্ডের মতো যেন অন্যান্য হত্যাকাণ্ডগুলো ধামাচাপা দেওয়া না হয়। সরকারের যদি সংশ্লিষ্টতা না থাকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা তাহলে আপনি কি এটি মনে করছেন পুলিশ যদি আসলে নিজেদেরকে চাপমুক্তভাবে দায়িত্ব পালন করতে পারবে না ভাবছে, তারা ভয় পাচ্ছে, এই কথা তারা বলেছে, সাধারণ জনগণের মধ্যে কি ভয়টা কাটবে? না না, জনগণের মধ্যে কোনো ভয় নেই, তারা ভয় ঢুকাচ্ছে, এটা তাদের দায়িত্ব না। কেন এই ঘটনাটি কেন ঘটছে? তারা নিজেদেরকে সরিয়ে রাখতে চায়, দেশে একটা গোলযোগ সৃষ্টি হোক। বাইরের থেকে অনেকে ষড়যন্ত্র করছে, কেউ কেউ দিল্লিতে বসে করছে, কলকাতায় বসে করছে, এদের সুরে তো একই সুরে গাইতেছে তারা। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা বলে 12 তারিখে নির্বাচন আদৌ হবে কিনা, হয়তো একই সুর। এই সুরের সাথে তো অসুর কতগুলো তো আছেই। তো বাংলাদেশের এই অসুরকে বধ করতে হবে, সেই দায়িত্বটা তো আইনশৃঙ্খলা বাহিনীর। আপনারা যদি শক্ত হাতে এগুলোকে দমন না করেন, আপনারা কি নির্বাচনটা ঝুলিয়ে দিতে চান? সরকারের ভিতরেও তো সরকার আছে, আমরা বলেছি না? তো তারও তো অনেক সময় এই নির্বাচন নিয়ে যাতে কোনো রকমের মেকানিজম না হয়, সেই বক্তব্য কোনো মেকানিজম হবে না। আমরা খামাই এগুলো অপপ্রচার এবং অপপ্রচার করতেছি। আমি বললাম তো, কোনো অপপ্রচার হবে না। আমাদের প্রার্থী যারা আছে দুই পাশে আছে, আরও যারা আছে মাঠে, কেউ কিন্তু পেশি শক্তি দিয়ে এই নির্বাচনে জয়লাভ করার মন মানসিকতা নাই। এটা জানে যে দিন শেষে ক্ষতিটা তারই হবে, তার দলের হবে। বেশি শক্তি দিয়ে হয়তো নেই, কিন্তু নানানভাবে কৌশলগতভাবে তো তারা কৌশলগতভাবে তার নির্বাচনী প্রচারণায় অনেকেই অনেক ধরনের
হয়তো কৌশল কি অবৈধ? জি না একেবারেই না, কিন্তু ডক্টর মাহমুদ আব্দুল মান্নান কিছু কৌশল নিয়ে আলোচনা চলছে। এই জায়গাটাতে আসি আপনার কাছে। আমরা আবারও পোস্টাল ব্যালটের কথা যখন বলছিলাম, তখন যখন নিবন্ধনের দিকে তাকানো হয়েছে, তখন পরিসংখ্যান বলছে যে জামাতের হটস্পট এলাকাগুলোতে আসলে নিবন্ধনের সংখ্যাটা অনেক বেশি, এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই অভিযোগটাও করছেন যে জামাত নীরবে প্রবাসীদের এনআইডি দিয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করালো। সেটি আসলে কিভাবে করালো বা কেন করালো? না, এটা তো কেউ মনে করছে, জামাত তো কারো রেজিস্ট্রেশন করে দিতে পারে না, যার যা রেজিস্ট্রেশন সেই করেছে। জামাত উদ্বুদ্ধ করতে পারে, যে কোনো দল প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে পারে, উদ্বুদ্ধ করা তো দোষণীয় না। আমার যদি যুক্তরাজ্য শাখার মানে জামাতের যারা আছে তারা যদি সেখানের লোকদেরকে অর্গানাইজ করে সেখানে রেজিস্ট্রেশনে সহযোগিতা করে, এটা একটু দোষণীয় কোথায়? আমি আপনাকে বলতে চাই যে দেখেন, আপনি এই যে আমি এই স্ক্রিনটা করলাম, পাপিয়া পার বক্তব্য প্রবাসীদের নিয়ে তাচ্ছিল্য, তাদেরকে ভোটার করা নিয়ে, এ ব্যাপারে বিএনপি কিন্তু তার বক্তব্য ক্লিয়ার করে নাই। প্রবাসীদের কিন্তু এই বিষয়টা মানে বিএনপির স্ট্যান্ড ক্লিয়ার করবে বলে আমি মনে করছিলাম, কিন্তু এটা আসে নাই। আরেকটা জিনিস আপনি বলেছেন যে জামাতের জয়ী হওয়ার অভিজ্ঞতা নেই অনেক আসনে, তারা কি হবে? জামাত তো কখনো ছাত্র সংসদেও জয়ী হয় নাই, তো সেগুলো তো হচ্ছে এবং হতেই আছে। এবং এই জয়টা বন্ধ করার জন্য হঠাৎ করে আবার ইলেকশনটাও মানে বাতিল করা হলো। অনেক জায়গায় প্রার্থিতা বাতিলের পরে ভাই বলেছেন যে আমরা থেমে গেছি 2-3টা হওয়ার পরে। আমাদের চট্টগ্রামে দ্বৈত নাগরিকত্বের কারণে কিন্তু একজনের প্রার্থিতা কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় বলছে যে তাহলে তো অনেক দলের বড় বড় নেতারও দ্বৈত নাগরিকত্ব আছে, সেটা কিভাবে থাকে? যদি কেউ হাইড করে থাকে সেটাও তো অপরাধ। তাহলে সে বিষয়গুলো আসতে পারে, এই বিষয়গুলো আমাদের আসলে হ্যাঁ মানে এই যে পক্ষপাতিত্ব হতে পারে, এই বিষয়গুলো তো মানে খুবই দুর্ভাগ্যজনক। তবে আমি সবশেষে বলতে চাই 20 বছর 25 বছরের আগের জামাত ইসলামী এখনের জামাত ইসলামের ভিতরে অনেক পার্থক্য আছে। আমরা শত জুলুম এবং নির্যাতনের ভিতরে কাজ করে গেছি, বসে থাকিনি। আর আমাদের সংগঠনও আমরা জীবন দিয়েছি, ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরা দেশ ছাড়িনি। জামাতে এখন তরুণ, প্রবাসী, সাবেক মানে মুক্তিযোদ্ধা, আলেম, ওলামা, তারপরে সাবেক সেনা সদস্য, আর্মি, পুলিশ, সাবেক সচিব, সকল ঘরানার মানুষের মানে একটা অভয়ারণ্য হচ্ছে। জামাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে অ্যাকোমোডেট করে রাজনীতি করছে। সো দ্যাট আগের জামাত ইসলামী আর পরের জামাত ইসলামী কিন্তু এক না। এই যে একটা সকল ধর্ম, বর্ণ এবং পেশার মানুষদেরকে অ্যাকোমোডেট করে জামাত যে একটা গণজোয়ার সৃষ্টি করছে, এই গণজোয়ারের কারণেই মূলত এই ধরনের কথা আসছে যে তাহলে কি জামাত কৌশল অবলম্বন? তো কৌশল তো কূট কৌশল না, আমি তো যেতেই পারি, আমার ভোট চাইতেই পারি, আমি তো কৌশল অবলম্বন করব। আর যারা ইলেকশন করে তারা তো জেতার জন্য করে, কেউ কি হারার জন্য ইলেকশন করে নাকি? এটা তো আপনাদের প্রশ্ন শুনলে আমার কাছে আপনি যদি বলেন কৌশল হচ্ছে কি, কূট কৌশল করেছে আপনারা বলেন যে এই কূট কৌশলের কারণে জামাতের এই কৌশলটা বন্ধ করে দেওয়া উচিত। আমরা তো এরকম কিছু করি নাই। আপনারা খালি খালি আমাদের ভিতরে বিভেদের দেয়াল তৈরি করতে চান, এগুলো দিয়ে হবে না। জামাত বলেছে আমরা 200 আসনে জিতলেও আমরা সকলকে নিয়ে সরকার গঠন করব। সেই কথা বিএনপিও বলেছে, এবার শেখ আমাদেরকে বাদ দিয়ে বলেছে, সবার ভিতরে জামাত বাদ, এটা বিএনপি বলেছে। এটা এখনো ক্লিয়ারিফাই হয় নাই বিএনপির পক্ষ থেকে। শেখ রবিউল আলম, এই যে পোস্টাল ব্যালটের যে ভোট, সেটি এই নির্বাচনে গেম চেঞ্জার ফ্যাক্টর হয়ে থাকবে, এটি সবাই বলার চেষ্টা করছেন, এবং প্রশাসন আসলে বেশ কিছু জায়গাতে বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট হচ্ছে, এই অভিযোগ সত্যি কিনা? না, প্রশাসন তো যে বক্তব্যটা দিয়েছে কাণ্ডজ্ঞানহীন এবং অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ দেখছি মাঠের রাজনীতিতে। আমি যেহেতু মাঠের ইলেকশন করছি, মাঠের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, কেউ এখনও পর্যন্ত সীমালঙ্ঘন করছে না, চাপ প্রয়োগ করছে না, সবাই সমান অধিকার পাচ্ছে, সংযত আছে রাজনৈতিক দলের প্রার্থী যারা আছে। বিচ্ছিন্ন ঘটনা 2-4টা হতেই পারে, থাকতেই পারে, এটা এক দলের মধ্যেও অনেক সময় হয়, অন্য প্রতিদ্বন্দ্বী দল তো ভিন্ন কথা। আমি চমৎকার পরিবেশ এখনও পর্যন্ত দেখছি। এখন পুলিশ প্রশাসন কেন বললেন, কিভাবে বললেন, ব্যাখ্যা তারা দিতে পারবে। তবে এটাও তো ঠিক আছে যে পুলিশের প্রধান যারা আছেন কয়েকজন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে ছিলেনও না, অতএব দায়িত্ব জ্ঞান কতটুকু ধারণ করছেন সেখানেও প্রশ্ন আছে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুলিশের যে মনোবল, এর যে বিচক্ষণতা দরকার এবং যে ধরেন মনে করেন দৃঢ়তা দরকার, সেখানে আমার কাছে কিছুটা এলোমেলো মনে হয়েছে আর কি। তবে এটা ঠিক যে প্রশাসন নিরপেক্ষ আছে এবং থাকবে।
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আছে, থাকবে, নির্বাচন আবার কমিশনের পুলিশের চেষ্টা করছে, শীর্ষ কর্মকর্তারা ভালো কিন্তু ইলেকশন এই হবে। আশঙ্কা বলেছেন যে মাঠ পর্যায়ে রাজনৈতিক অন্যান্য চাপের কারণে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হতে পারেন। না, চাপ তো থাকবে। তো চাপই যদি উনি নিতে না পারেন, অন্যান্য দরকারটা কি উনাকে? প্রশাসন কি খুব স্মুথলি কাজ করে নাকি? প্রশাসনের কাজ হচ্ছে চাপ আছে, উত্তেজনা আছে, সমূহ দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা আছে, তার মধ্যে উনি ফাংশন করেন। এবং অস্ত্র উদ্ধারে কিন্তু তেমন কোনো অগ্রগতি নাই। আরেকটা কথা বলি, যেমন মান্নান ভাই বলছিলেন, আমার মনে হয় উনি পর্যাপ্ত জানেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো কথাকে কোট করা উচিত না। উনি যে পেজটার কথা বলেছেন ওটা জাইমা রহমানের পেজ না, ওটা একটা ফলস পেজ। আমি দেখেছি ওটা জাইমা রহমানের পেজ না, আপনি দেখবেন। না, আমাকে অনেকে নিশ্চিত না না, করছে আপনাকে অনেক ভেরিফাইড পেজ। নো আপনি দেখবেন, আমি দায়িত্ব নিচ্ছি, আপনি নিয়ে দেখবেন। এটা একটা বিভ্রান্তিকর কথা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লাশ আনতে চেয়েছেন জামাত ইসলামী প্রবাসীদের জন্য, এনেছেন নাকি কোনো লাশ? আনলে দৃষ্টান্ত আরো ভালো হতো, জোরালো হতো বক্তব্য। আমরা যখন বলি ফ্যামিলি কার্ড হবে, আমরা যখন বলি ক্ষমতায় গেলে আমাদের ইশতেহারে কৃষক কার্ড আমরা হবে, তো সেটাই বলছি, আমরা গেলে হবে। হ্যাঁ না গেলবে, ওই তো সেটাই তো আপনি বলছেন। কিন্তু আমরা যখন বলছি তখন যে সেটা ফ্যামিলি নিয়ে কার্ড পাবেন, সমালোচনা হচ্ছে। কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য খাতে এই হবে, কৃষি খাতে এই হবে, সংবিধানে এই হবে, আচ্ছা দুর্নীতির বিরুদ্ধে সবাই অবস্থান নেই, তখন বলছে এগুলো নাকি ভোটারকে প্রভাবিত হচ্ছে, নিরপেক্ষ নির্বাচন থাকছে না। উনি লাশ একটা না এনে সব লাশ নিয়ে আসবেন এই কথা বলছে, তার দোষের না। এই জন্য বলছি এটা তফসিলের সমস্যাটা আগের বক্তব্য। না, এইটাই জন্য আমি বলছি যে এই জায়গাগুলিতে একটু প্রবলেম রয়েছে। আরেকটা কথা একটু বলা দরকার, উনি যেমন বলছেন প্রার্থীতা আমাদেরও বাতিল হয়েছে, দ্বৈত নাগরিকের কারণে উনার চিটাগাং একজন বাতিল হয়েছে, আমাদের শেরপুরে একজন ফাইম বাতিল হয়ে গেছে আছে। না, কেউ বাতিল হবে কেউ থাকবে, এটা তো হতে পারে না না, এই দ্বিচারিতা আমি তা বলছি না, সবাই সেটা- পাক। সেটা হচ্ছে নির্বাচন কমিশন ডেফিনেটলি আপিলে যখন গিয়েছে, আমার বিশ্বাস আমরা যেভাবে জানছি তার চেয়ে আরো গভীরে তারা জানছে, ডেফিনেটলি তাদের উপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন কোনো একজন প্রার্থীকে বাতিল করে আর কোনো একজনকে বৈধতা দেবে একই ইস্যুতে, এই দায়বদ্ধতা এত স্বজনপ্রীতি আছে বলে আমার কাছে মনে হয় নির্বাচন না। কমিশনকে সেটা ক্ল্যারিফাই দিতে হবে। আমরা একই ইস্যু থাকলেও আমরা এই কারণে অমুকটা না না, সেটা ক্লারিফিকেশন দিচ্ছে, কেন দিবে না? না, দিচ্ছে না। আমি নির্বাচন বাসাইতে নিজে কমিশন দেখেছি তাহলে ক্লারিফিকেশন বিএনপির আছে। জন্য আরেকটা কাজ কথা করছে। একটু বলতে চাই, সেই সুযোগ তো নেই। সেটা হচ্ছে সুজন একটা কথা বলেছে, তারা উৎসব দেখছে না। সুজন এতটা কাণ্ডজ্ঞানহীন হয়েছে, নির্বাচনী প্রচারণে শুরু হয়নি, শুরুই উনি হয়। উৎসব পাবেন কোথায়? আমরা তো আছি বৈধতা অবৈধতা, মানে অবৈধ হয় কিনা বৈধ হয় কিনা আপিলের মধ্যে আছি। আমাদের এখনো পর্যন্ত নির্বাচন কমিশন মনিটরিং করছে, আমরা আচরণবিধি লঙ্ঘনের জায়গায় গিয়েছি কিনা, ভোট কারো কাছে চাচ্ছি কিনা, উনি উৎসব খুঁজছেন। এই জ্ঞান নিয়ে যদি সুজন হয়, আর তারা যদি মনে করেন যে ভোট সম্পর্কে আমাদের জ্ঞান দেয়, নির্বাচন সম্পর্কে জ্ঞান দেয়, এটাও একটা সমস্যা। তারপরে আমরা উৎসবমুখর এই যে নির্বাচন 16 লক্ষ প্রত্যাশা প্রায় রাখতে 16 চাই। লক্ষ অসংখ্য প্রবাসী ধন্যবাদ আজকে আমাদেরকে রেজিস্ট্রেশন করছে, এটাও রাজকাহনের তো একটা সময় দেওয়ার উৎসাহ। জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি 25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।